যখন বিজনেস শুরু করি তখন তো অনেক সময় আমি আমার ছেলে মেয়ে কিন্তু বেতন দিতে পারিনি। আমি টাকা অনেক সময় ধার করছি, দেখা যাচ্ছে $20,000 $25,000 আমি ধার করে আপনার এমপ্লয়ীদের বেতন দিয়েছি। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমাদের নিউ ইয়র্ক অফিসে যত লোক কাজ করে, আমাদের তো নিউ ইয়র্কে 4টা অফিস, সবাই কিন্তু বাঙালি। এখানে একটা বড় সুবিধা, আপনি কিন্তু লেখাপড়া যদি এখানকার সিটিজেন বা গ্রিন কার্ড হন, টাকা কিন্তু গভর্নমেন্ট দেয় পড়াশোনা করি। আশা হোম কেয়ার যেটা মাদার কোম্পানি, তো এটাতে আপনার প্রায় আমরা $2 থেকে $2.5 মিলিয়ন প্রতি সপ্তাহে পেরোল। এখানে সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনি গভর্নমেন্টকে ট্যাক্স দিবেন, গভর্নমেন্ট আপনার সুবিধা দিবে। আমরা তো প্রতি সপ্তাহে অলমোস্ট $2 থেকে $2.5 লাখ ট্যাক্স দিই গভর্নমেন্টকে। ডিম পাড়ার গল্পটা তো জানেন। এখানে কিন্তু 100% এরকম যে আপনি কোন অবস্থাতে আপনাকে মানুষ টিকতে দিবে না, বিশেষ করে বাঙালিদের জন্য। আমাদের এখানে যতটুকু আমরা কাজ করি এসে কিন্তু বেশিটা গসিপ হয়। প্রিয় দর্শক, সবাইকে সালাম, শুভেচ্ছা। বিশেষ কিছু পর্ব তৈরি করছি আমরা, যারা বাঙালি হয়েও বিশ্বের বিভিন্ন জায়গায় খুব দারুণ অর্জন করছেন, যাদের নিয়ে আমরা গর্ববোধ করি। তাদেরকে নিয়ে একটি সিরিজ অনুষ্ঠান আমি প্রায় 6 মাস ধরে আমার বিভিন্ন পাবলিক ডোমেনে প্রকাশ করছি। সেই ধারাবাহিকতা এমন একজন মানুষের সাথে এখন কথা বলবো, বা আমরা বেশ কিছুক্ষণ আড্ডা দেব, তার সম্পর্কে জানবো, তার স্ট্রাগল, শুরু এবং সাফল্যের গল্প, পাশাপাশি বাংলাদেশকে কিভাবে কোন সমৃদ্ধি জায়গায় তিনি দেখেন সে বিষয়টা নিয়ে তার কাছ থেকে শুনবো। তার নাম আকাশ রহমান। আমার সাথে পরিচয় বেসিক্যালি বড় ভাই ছোট ভাই সুলভ। নিউ ইয়র্কে বা যুক্তরাষ্ট্রের মতো জায়গায় তার যে কাজ বা কর্মপরিধি, তার সত্যিকার অর্থেই যে কোনো বাঙালি বা বাংলাদেশির জন্য গর্বের। আমি আর কথা না বাড়াই, আমরা স্ক্রিনে বাকি আলাপটা সারি। আকাশ ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? তারেক ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা আসলে খুবই সৌভাগ্যের ব্যাপার যে আপনার মতো একজন বিশিষ্ট ব্যক্তির সাথে আড্ডা বলেন বা অফিসিয়াল করেসপন্ডেন্ট বলেন, এটা ইট ইজ ভেরি ফরচুনেট ফর মি। কারণ আমি তো আপনার অলমোস্ট 3-4 ইয়ার্স ধরে আপনার কর্মকাণ্ড দেখি, বিভিন্ন প্ল্যাটফর্ম, শোরুম, একটা আপনাদের রেডিওতেও আপনাদের শো হয়। আমি আসলে আপনার একটা ফ্যান বলতে পারেন। থ্যাংক ইউ, এটা আমার জন্য খুবই প্রিভিলেজ। আমি আকাশ ভাই, এভাবে আমরা আড্ডাটা শুরু করি। প্রথমত, আপনি দেশ থেকে প্রবাসে যাবার বা বিদেশে যাবার প্রথম চিন্তাটা কবে করলেন, কেন করলেন এবং কি আশায় সেই স্বপ্নের শুরুটা হয়েছিল? খুব ইন্টারেস্টিং প্রশ্নটা। আসলে বিদেশে আমি যখন পড়াশোনা করেছি তো ইন্ডিয়াতে, ব্যাঙ্গালোর ইউনিভার্সিটিতে, আমি অ্যাকচুয়ালি বিদেশে যাওয়ার কোনো ইচ্ছা আমার কখনোই হয়নি। আমার ইচ্ছা ছিল যে ফ্যামিলি সহ, বাবা মা সহ, একান্নবর্তী যে ফ্যামিলি যেটা বোঝায়, এটাই করার, এটাই আমার সবসময় ইচ্ছা। বাট কর্মের তাগিদে আমি তো এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করতাম বাংলাদেশে। তখন আমাদের একটা সিকিউরিটি ইকুইপমেন্টের বিজনেস ছিল। আমরা স্যামসাং সিসিটিভি লোকাল এজেন্ট ছিলাম। আমরা উত্তরাতে আমাদের অফিস ছিল। আমরাই প্রথম বাংলাদেশে আইপি টিভি ইন্ট্রোডিউস করেছিলাম, আইপি সিসিটিভি ক্যামেরা, বড় বড় গ্রুপে। এটা কত সালের কথা শুনছি? এটা আমরা শুরু করেছিলাম 2006 থেকে। 2006 থেকে 2011-12 পর্যন্ত আমরা বিভিন্ন দেশে ব্যক্তিগতভাবে আপনার চায়না, কোরিয়া, ইউএসএ, মালয়েশিয়া, এসব জায়গা থেকে আমরা সিকিউরিটি ক্যামেরা ইকুইপমেন্ট ইম্পোর্ট করতাম। সেই সুবাদে আসলে আমেরিকায় যাতায়াত আমার, তো ওখান থেকেই শুরু অ্যাকচুয়ালি বিদেশের না সত্ত্বেও শুরু। আচ্ছা, তো যাতায়াত ব্যবসায়িক স্বার্থে, এরপরে থিতু হয়ে যাওয়ার প্ল্যানটা আসলে কিভাবে এবং কেন এই ডিসিশনটা নিলেন যে ওখানে আপনি বিজনেসটা গ্রো করবেন আমেরিকায়? এখানে অ্যাকচুয়ালি ক্যালিফোর্নিয়াতে আমার একটা সিনিয়র ফ্রেন্ড ছিল, তো ওর সাথে আমার মেইনলি যেহেতু অপরচুনিটি, আমেরিকা ইজ এ অপরচুনিটি কান্ট্রি, ইমিগ্রেন্ট কান্ট্রি, তো এখানে ইমিগ্রেন্ট হয়ে যদি আমার কিন্তু এখানে একটা জিনিস বলে, আমি আমেরিকাতে স্থায়ী, বাট আমার দুইটা বিজনেস কিন্তু ঢাকাতে, বাংলাদেশে। আমরা পুরো বাংলাদেশ ব্যাপী একটা সার্ভিস দিয়ে থাকি। ওখানে আমার আপনি 100 লোকের মতো কাজ করেন। তো
আমি আমেরিকাতে থাকলেও আমার পুরো ইয়েটা কিন্তু বাংলাদেশে, সেই নেটওয়ার্কিংটা একদম বহাল রয়েছে। সেটা বহাল রয়েছে। আকাশ ভাই জানতে চাই যে ধরেন বাংলাদেশিদের ক্ষেত্রে খুবই অব্লিগেশনের কথা শুনি, অনেক বাধার কথা শুনি, যেহেতু বিভিন্ন মানুষের সাথে কথা বলি। যেমন কিছুদিন আগে আমি একটা ইন্টারভিউ করলাম, আমারই খুব ক্লোজ, আপনি হয়তো চিনবেন, তিনি বললেন যে বাইরে আপনারা তখনই যান যখন দেশের বিভিন্ন অব্লিগেশনে পড়েন বা আপনি আপনার স্বপ্নের জায়গাটা হয়তো বিস্তার করতে পারছেন না বলে আপনি বাইরে সম্প্রসারণ করেন। আপনার থটসটা একটু শুনতে চাচ্ছি। তারেক ভাই, অ্যাকচুয়ালি এখানে কিছুটা তো বেদনাদায়ক কথা থাকেই। তো ইটস এ ওপেন প্ল্যাটফর্ম, হাজার হাজার লাখ লাখ মানুষ আপনার এটা দেখবে। আমাদের এখানে পলিটিক্যাল কিছু ছিল। আমরা যখন বিজনেসটা করি তখন বাংলাদেশে গভর্নমেন্ট রিলেটেড অনেক তো ইস্যু ছিল, যে আওয়ামী লীগ বিএনপি ওখানে ক্লাস জ্বালাও পোড়াও এরকম একটা কিছু ছিল তখনকার সময়। তো আমাদের বিজনেস করাটা অনেক টাফ ছিল। মনে করেন অনেকটা বড় গ্রুপে আপনি যদি 1 কোটি টাকার কাজ করেন, দেখা যাচ্ছে সে 70 লাখ বা 80 লাখ টাকা দিচ্ছে, আমাদের লাভই হতে হয়তো 20 লাখ টাকা, কিন্তু ওই টাকাটা আমরা উঠাতে পারতাম না। এটাও এক ধরনের নেগেটিভ ইম্প্যাক্ট ছিল আমার, যে আসলে তো আপনি লোন বলেন যেটা বলেন, বিজনেস তো শুরু করতে অনেক স্ট্রাগল করতে হয়। আপনি যখন রিটার্নটা না পান তখন কিন্তু আপনার অনেক কষ্টের জায়গা তৈরি হয়। এটাও কিছুটা আমার ছিল, যে ইট ওয়াজ এ ব্যাড এক্সপেরিয়েন্স আপনি বলতে পারেন। আচ্ছা, সে বিষয়ে আরো একটু বিস্তার পরে আসবো, কিন্তু আপনি ধরেন বাংলাদেশকে বিভিন্নভাবে সমৃদ্ধ করছেন খুব স্বাভাবিকভাবে। বাংলাদেশে আপনার এমপ্লয়ি রয়েছে। এখন এই মুহূর্তে আপনার কটি উদ্যোগ বা ব্যবসা রানিং রয়েছে, একটু যদি বলতেন আমাদের বিস্তারিত। আমাদের অ্যাকচুয়ালি আমার যেটা মেইন ব্র্যান্ড, এটা তো আপনি আশা, আপনি জানেন আমরা এখন আশা গ্রুপ অফ কোম্পানিজ। আমার প্রায় 9টা বিজনেস আল্লাহর রহম আপনাদের দোয়া এটা রানিং আছে। এর মধ্যে একটা কোম্পানি আশা হোম কেয়ার, যেটা মাদার কোম্পানি। তো এটাতে আপনার প্রায় আমরা $2 থেকে $2.5 মিলিয়ন প্রতি সপ্তাহে পেরোল করি। তো আল্লাহর কাছে এটা অনেক বড় এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমাদের নিউ ইয়র্ক অফিসে যত লোক কাজ করে, আমাদের তো নিউ ইয়র্কে 4টা অফিস, সবাই কিন্তু বাঙালি। এটা আপনার প্রায়োরিটাইজ দিয়ে রাখার চেষ্টা করেন? অবশ্যই। আমি এই জন্য অনেক স্ট্রাগল, মানে অনেক সমস্যা হয়েছে আমার। অনেক বিদেশি আমাদের কাজ তো সবই 99% বিদেশি কোম্পানির সাথে। তো ওদের অনেক সময় কোশ্চেন ছিল যে আকাশ, হোয়াই ইউ আর হায়ারিং অল ইউর লাইক বাংলাদেশি পিপল, কেন তুমি, আমি একটাও কোনো অন্য বর্ন বা এখানে যেন হোয়াইট আমেরিকান, এরা কেন তোমার অফিসে নাই? কারণ ওদের সাথে করসপন্ড করতে ওদের কিন্তু খুব ইজি হয়। আমাদের অ্যাকসেন্ট বলেন, প্রনাউন্সিয়েশন বলেন একটু কিন্তু ডিফিকাল্ট, বা আমাদের উচ্চারণ, আমার ব্যক্তিগতভাবে অনেক সময় ইংলিশে উচ্চারণ প্রবলেম হয়, এটা আমি লাইভে আপনার স্বীকার করি। খুবই স্বাভাবিক। তখন আমার একটা কথা ছিল যে দেখো, আমি যদি 2টা ক্লায়েন্ট আমার কম হয়, তারপরেও আমি স্যাটিসফাইড যে আমার বাঙালি ছেলেরাই আমার এখানে, বাঙালি মেয়েরাই আমার এখানে কাজ করে। খুব খুব দারুণ লাগলো। আমরা যেমন প্রায় সময় বলি, বা কিছুদিন আগে আমাদের একটা সেমিনার হয়েছিল যারা প্রবাসে বিভিন্ন ভাবে কাজ করছে, স্টুডেন্ট ভিসায় যাচ্ছে তাদের নিয়ে। তো সেখানে বলা হলো যে যারা স্কিল ইমিগ্রেন্ট তাদের প্রথম চয়েস থাকে বেসিক্যালি ইউরোপ, অস্ট্রেলিয়া, সেদিকে স্কিল ইমিগ্রেন্টদের। তো যেহেতু নিউ ইয়র্ক আমেরিকায় এটা বলতে কেমন শোনাবে আমিও ঠিক জানি না, যে খুব সহজে যে কোনো স্কিলে যাওয়া যায়, ইন করা যায়। তো সেক্ষেত্রে আপনার যে বাঙালিটা আমেরিকায় বসে নিজের স্বপ্নের বিস্তারটা করবে বা আপনাদের সাথে কাজ করতে চাইবে, তাদের উদ্দেশ্যে আসলে কি বলার আছে? তারা কোন স্কিলে পড়াশোনা করে আসতে পারে আপনাদের কাছে বা আপনার কাছে? একটা জিনিস হচ্ছে যে আমাদের প্রত্যেকটা ছেলে মেয়ে যারাই জব করেন আমার অফিসে, প্রত্যেকের ফার্স্ট হচ্ছে আপনাকে ইউ হ্যাভ টু বি হ্যাভ কম্পিউটার স্কিল। ওকে। আপনার আমাদের তো 9 ঘন্টায় কম্পিউটার কাজ করতে হয় যে কোনো জিনিস। আর সেকেন্ড হচ্ছে যে ইংলিশ তো মাস্ট, কারণ আমরা কাজ করি আমেরিকান কোম্পানির সাথে, যেগুলো ইন্স্যুরেন্স কোম্পানি প্রত্যেকটাই আমেরিকান। তো আর একটা সবচেয়ে মজার জিনিস হচ্ছে যে এখানে আপনি আমি তো 2টা ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছি, ব্যাঙ্গালোর ইউনিভার্সিটিতে, রটগার্স ইউনিভার্সিটিতে। কিন্তু আমার সবচেয়ে বেশি অ্যাডভান্টেজটা বিজনেসের ক্ষেত্রে, জবের ক্ষেত্রে হয়েছে যে আমি এখানকার আমেরিকার একটা ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছি। এটা অনেক বড় ধরনের। আমি যখন একটা কলেজে জব করতাম,
বাঙালি আমার ফ্রেন্ড বা পরিচিত যারাই ছিলেন সবাইকে বলতাম যে তুমি এখানে পড়াশোনা করো, 6 মাসের একটা কোর্স করো, 1 বছরের একটা কোর্স করো, বাট ইউ হ্যাভ টু স্টাডি হিয়ার। কারণ আমরা বাংলাদেশ থেকে অনেক বড় বড় ডিগ্রি নিয়ে এখানে এসেছি, আপনি দেখবেন যে আমার দেখা হয়তো ভুলও হতে পারে, এরা কিন্তু এখানে যারা তারপরে এসে পড়াশোনা করেছে তারা কিন্তু অনেক ভালো পজিশনে আছে, লিড করছে আপনার আমেরিকার মতো জায়গায়। কিন্তু শুধু যে বাংলাদেশ থেকে পড়াশোনা করে সে এখানে একটা ভালো জব পাচ্ছে এরকম কিন্তু খুবই কম এক্সপেরিয়েন্স, খুবই কম দেখা যায়। তো আপনাকে এখানে অবশ্যই পড়াশোনা করতে হবে, পড়াশোনার এখানে কোনো বিকল্প নাই। যে কোনো ডিপ্লোমা বা যে কোনো কোর্স করে ওখানকার একটা সার্টিফিকেট পেলে তার ক্যারিয়ারের জন্য সবচেয়ে ভালো হয়, এটা বলতে চাচ্ছেন আর কি? 100% এটা আপনি। আমি একটা জিনিস আপনাকে অ্যাড করি যে আমি যখন বিজনেস শুরু করি, আমি তো রটগার্স ইউনিভার্সিটি শেষ করে আমি একটা কোম্পানিতে জব করতাম, এটা একটা অনেক বড় কোম্পানি ডাটা সায়েন্সের উপরে। তো আমার ওই যে প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্সটা কিন্তু আমার বিজনেসের জন্য অনেক অ্যাড হয়েছে। কারণ আপনি যদি বাঙালি কমিউনিটি সার্চ করেন, আমার কোম্পানির গ্রোথ যে কোনো বাঙালি কোম্পানির গ্রোথের থেকে অনেক বেশি। আমি লাস্ট 2 ইয়ার্সে আপনি দেখবেন আমি দুইটা, একটা ব্রিটিশ পেট্রোলিয়াম যেটা বিপি, ওটার কিন্তু আমি নর্থ আমেরিকার ডিলার। আপনি কিন্তু বাঙালি হিসাবে খুব প্রাউড অফ ইউ। আমি জানি না আসলে কয়জনের এই ডিলারশিপটা আছে, এটা কিন্তু আমার ওই ইউনিভার্সিটির লিঙ্ক থেকে এসছে। আচ্ছা, আমি রিসেন্টলি আবার যেটা মোবিলের তো আপনারা নাম শুনে থাকবেন, মোবিলও কিন্তু রিসেন্টলি আমি ডিলারশিপ পেয়েছি, 1 মাস হলো। তো বিজনেসের ক্ষেত্রে আপনার এডুকেশনটা খুবই ইম্পর্টেন্ট যে এখানকার জন্য। রাইট। আকাশ ভাই, আপনার জীবনের সবচেয়ে স্ট্রাগল মোমেন্ট কোনটা, কোন গল্পটা আপনি শোনাতে চান আজকে? আসলে আমার লাইফের বেশিরভাগ সময়টা কিন্তু স্ট্রাগল, এখনো কিন্তু আমি স্ট্রাগল করি। মোমেন্টটা হচ্ছে এরকম যে আমি যখন বিজনেস শুরু করি তখন তো অনেক সময় আমি আমার ছেলে মেয়ে কিন্তু বেতন দিতে পারিনি। আমি টাকা অনেক সময় ধার করছি, দেখা যাচ্ছে $20,000 $25,000 আমি ধার করে আপনার এমপ্লয়ীদের বেতন দিয়েছি। তো এটা অনেক স্ট্রাগল তো কমই, আপনার সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আমাদের এখানে টিকে থাকাটা অনেক বড় স্ট্রাগল। মানে আপনি যখন শুরু করেন স্বাভাবিকভাবে আপনি কোয়েলের ডিম পাড়ার গল্পটা তো জানেন, এখানে কিন্তু 100% এরকম যে আপনি কোন অবস্থাতে আপনাকে মানুষ টিকতে দিবে না, বিশেষ করে বাঙালিদের জন্য। আমাদের এখানে যতটুকু আমরা কাজ করি এসে কিন্তু বেশিটা গসিপ হয়, রাইট? যে আপনি কেন এটা করলেন, আপনি এইটা কেন আগায় যাচ্ছেন, যেভাবে আপনাকে লেগ পুলিং করবে, আপনাকে টেনে ধরবে যে কোনোভাবে আপনি এটা করতে পারবেন না। আপনি দেখেছেন যে আমাদের অফিসের অনুষ্ঠানে 6th ইয়ারে নিউ ইয়র্কের, মানে আমেরিকার সবচেয়ে চতুর্থ শক্তিশালী লোক যে নিউ ইয়র্ক সিটির মেয়র, উনি কিন্তু এসছেন সদল বলে। তো ইট ওয়াজ এ বিগ অ্যাচিভমেন্ট আপনি বলতে, অ্যাজ এ আমি নতুন, আমার যতটুকু পরিচিত ততটুকু থেকেই এসছেন ওনারা, এসে আমাদেরকে একটা ওনাদের গভর্নমেন্ট থেকে একটা প্রোক্লেমেশন দিয়ে গেছে মেয়র অফিস থেকে যে উই ডিড গুড জব, মানে ভালো সার্ভিস দিয়েছি। তো এটা কিন্তু স্ট্রাগলের পার্ট। সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আমি এবং আমার ওয়াইফ, মানে কোম্পানিটা যিনি চালায়, তো আমরা কিন্তু 17 ঘন্টা কাজ করি। আপনি এটা অনেক সময় বিশ্বাস না হইতে পারে, 16 ঘন্টা 18 ঘন্টা কাজ করি। আমি অনেক সময় দেখা যাচ্ছে রাত 2টা-3টা পর্যন্ত কাজ করি। এখন হয়তো রোজার মধ্যে অনেক স্লো কাজ খুব কম করতে হয়, বাট এই যে টেবিল চেয়ারে বসে এটা কিন্তু আমার বাসার অফিস, এখানেও আমাদেরকে 17-18 ঘন্টা আমি কাজ করছি। দেখা যাচ্ছে রাত 1টা-2টা পর্যন্ত আমাকে কাজ করতে। আপনাকে কোনো বিকল্প নাই, কাজের কোনো বিকল্প না। আপনি যেটাই বলেন কাজ না করলে ইউ ক্যানট আর্ন মানি। এখানে
নিউ ইয়র্কে বা যুক্তরাষ্ট্রের অনেক কমিউনিটির অনেক নেতা বলেন বা অন্যান্য ব্যবসায়ীরা বলেন আপনার সম্পর্কে একটা খুব দারুণ কমপ্লিমেন্ট দেয় যে আপনি খুব অল্প সময়ে প্রতিষ্ঠিত এবং খুব সফলতা অর্জন করেছেন। এটা দুইটা কারণ থাকতে পারে, আপনি ভীষণ মেধাবী এবং পরিশ্রমী, আর একটা আপনি আলাদিনের কোনো চেরাক টেরাক পাইছেন। না আসলে কিভাবে দেবেন আপনার আলাউদ্দিনের চেরাক অ্যাকচুয়ালি নাই পৃথিবীতে কোথাও। আলাউদ্দিনের চেরাকটা হচ্ছে আপনার কাজ। আমি দেখেন যখন কোম্পানি শুরু করছি একটা এমপ্লয় একটা ক্লায়েন্ট দিয়ে শুরু করছি, এখন আল্লাহ রকম আমাদের 3000-এর বেশি ক্লায়েন্ট আছে। তো এটা তো আসলে আমাকে এমনি এমনি হয়নি, আমি কাজ করছি, আমার ওয়াইফ কাজ করে, আমি ড্রাইভ করি বেশিরভাগ সময়, দেখা যায় যে ও কিন্তু ল্যাপটপ নিয়ে কাজ করে, ওর হটস্পট দেয়া ল্যাপটপে কাজ করে, ইভেন অনেক সময় আমরা ডিনার করি তারপরে ওর ফোন আসে, ও দেখা যায় আমাদের রেখে কাজ করে। তো আপনি যে গল্পই বলেন না কেন তানভীর ভাই, কোন অবস্থাতে আপনি কাজের কোনো বিকল্প নাই। কাজ আপনাকে আমেরিকাতে কাজ করলে আপনার সাফল্য আসবেই। এখানে কোনো এখানে সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনি গভর্নমেন্টকে ট্যাক্স দিবেন, গভর্নমেন্ট আপনার সুবিধা দিবে। আমরা তো প্রতি সপ্তাহে অলমোস্ট $2 থেকে $2.5 লাখ ট্যাক্স দিই গভর্নমেন্টকে। আমি ব্যক্তিগত গুরুত্বপূর্ণ বিষয়ে আপনার একটু বিস্তারিত মতামত চাইবো। বাংলাদেশে গত 2 বছর ধরে 2 ধরনের ঘটনা এবং পত্রিকায় আমরা ছাপছি এবং বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হচ্ছে 2 ধরনের ঘটনা, যে আমেরিকান প্রবাসী বা আমেরিকায় প্রচুর স্কিল, বিশেষ করে শোবিজ বা বিভিন্ন রাজনৈতিক কালচারের মানুষজন যাচ্ছে, স্থায়ী হচ্ছে। আরো একটা গল্প বিভিন্নভাবে প্রকাশ পাচ্ছে, আমেরিকায় দীর্ঘদিন ধরে পড়ে আছে কিন্তু তার কোনো আয় উন্নতি হচ্ছে না, আটকে আছে, কাগজপত্র পাচ্ছে না। এই যে দুইটা সার্কেল, একটা চরম ব্যর্থতার গল্প আমেরিকান কিছু প্রবাসী বাঙালিদের, আর একজন হচ্ছে বাংলাদেশে খুব প্রতিষ্ঠিত হয়েও আবার ওখানে ফিরছেন দারুণ একটা লাইফস্টাইলে আসায়। এই দুই জনজীবন আপনি কিভাবে ব্যাখ্যা করবেন, যেহেতু আপনার প্রচুর এমপ্লয়ি ডিল করতে হয় যেগুলো সবাই বা প্রায় অধিকাংশ বাঙালি, আপনি এই খবরগুলো আমাদের চোখের সামনে, দর্শকরা যারা দেখছেন প্রচুর দেখেন এবং সেগুলো শেয়ার হয়, আপনি এদের কিভাবে ব্যাখ্যা করবেন? এরা কি ব্যর্থ হয়ে যাওয়ার পর এই ধরনের গল্প বলা শুরু করে কিনা? না, আসলে ব্যর্থ আর সফলতার মেইন হচ্ছে যে শোবিজের অনেক তারকারাই কিন্তু আমেরিকাতে থাকেন, তাদের সাথে আমার অনেক উঠা বসা হয়। আমেরিকা একটা জিনিস এখন যতটুকু আমি ইমিগ্রেশনের দিকটা দেখি, যে ওরা চায় যে যারা স্কিল তাদেরকে আপনার গ্রিন কার্ড খুব সহজে দিয়ে দিচ্ছে। এখন যেহেতু আপনার ডিভি ভিসাটা নাই, ওটা তো বন্ধ, মানে ডিবিটাতে যত লোক বা যারা এসছেন দেখবেন যে আনস্কিল, বা এখানে আপনার ওদের তো ইন্টেনশন ছিল যে আনস্কিল এনে এখানে ক্লিন বা যাই হোক আমেরিকার জন্য করাবে। একটা জিনিস আমার দেখা, যেটা যারা এখানে এসছেন, আপনারও অনেক বন্ধু বান্ধব দেখবেন যে আমেরিকাতে আছে, নিউ ইয়র্কে আছে, আমি খুব ক্লোজ তাদেরকে দেখি, তারা কিন্তু অনেক পরিশ্রম করে তারা গ্রিন কার্ডও হয়েছে, সফলতাও পেয়েছে। টিভি চ্যানেল বলেন, ফিল্ম থেকে আসা বলেন, যারাই কাজ করছে না। আর একটা সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আমাকে এখানে একটা বাংলায় সংবর্ধনা দিয়েছিল নর্থ বেঙ্গলের লোকজন, ওখানে 16টা ডিস্ট্রিক্টের লোকজন, যখন আমরা আমার কোম্পানিটা আপনার নিউ ইয়র্কের সবচেয়ে বড় আমেরিকার ইন্স্যুরেন্স কোম্পানি যেটা অ্যানথাম, ওখান থেকে আমাদেরকে একটা অ্যাওয়ার্ড দিয়েছিল 3টা ক্যাটাগরিতে। তখন আমার 7-8 বছরের বাচ্চারা আমাকে জিজ্ঞেস করছিল যে আকাশ আঙ্কেল, মানে আপনার এইটার পিছনে কারণটা কি? জি, আমি একটা জিনিস বলছিলাম যে আমরা কি করি, আমরা নিউ ইয়র্কে আসি, প্রথমে একটা কাজের চিন্তা করি যে কি আমরা কোনো একটা রেস্টুরেন্টে ঢুকি বা একটা সাবওয়েতে ঢুকি অথবা ট্যাক্সি চালানো শুরু করি। আমি কোনো কিছু নেগেটিভ বলছি না, খারাপ ভাবে বলছি, বাস্তবতা। কিন্তু আপনি যখন একটা সাবওয়ে বা একটা রেস্টুরেন্টে ঢুকেন বা একটা অড জবে ঢুকেন, আপনার কিন্তু বাইরের জগতের সাথে আর কোনো স্কোপ নাই। আপনার বড় কোশ্চেন হচ্ছে কেন এটার বাইরে, কারণ হচ্ছে আপনি সকাল 8টায় ঢোকেন, রাত 8টায় বের হন, আপনার দিনের আলো কিন্তু দেখতে পারেন না। আপনি আরেকটা জায়গায় ইন্টারভিউ দেওয়ার সুযোগ থাকে না, কারণ এখানকার যে বিদেশি কোম্পানি বা ডানকিন ডোনাট বলেন বা যে কোনো একটা নাম বললাম, এরা যারা, এদের কাজ কিন্তু খুব, কারণ আপনি মোবাইলটা জমা দিয়ে কাজে ঢুকতে হয়। জি জি জি। তো আপনি 8 ঘন্টা কাজ, 9 ঘন্টা কাজ করলেন, 2 ঘন্টা ওভারটাইম করলেন বা 14 ঘন্টা করলেন, বাসায় আসলেন, খাওয়া দাওয়া করলেন, ঘুমালেন, আবার সকালবেলা উঠে গেলেন,
কাজে ঢুকলেন, আবার রাত্রে চলে আসলেন, দেখা যায় 7 দিনে 6 দিন কাজ করেন। আপনি যে নিজের জন্য একটু লেখাপড়া করবেন বা একটা এক্সপার্টাইজ থেকে আপনি একটু হেল্প নেবেন, এইটা কিন্তু হয় না। আবার আমার যারা ফ্রেন্ড সার্কেল 13 বছর 14 বছর 15 বছর, আমি কিন্তু দেখছি ওরা এখন পর্যন্ত ট্যাক্সি চালাচ্ছে। আমি খারাপ বলছি না, কিন্তু আপনি খুব আমি গুরুত্বপূর্ণ ওদেরকে এনকারেজ করেছি যে বন্ধু তুমি একটু হলেও লেখাপড়া করো। আমি যখন কলেজে ছিলাম ওদেরকে বলতাম যে তুমি এখানে একটা বড় সুবিধা, আপনি কিন্তু লেখাপড়া যদি এখানকার সিটিজেন বা গ্রিন কার্ড হন, টাকা কিন্তু গভর্নমেন্ট দেয় পড়াশোনার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা। কারণ এখানে একটা ফিনান্সিয়াল এইড একটা পোর্শন আছে যে আপনাকে $16,000 লোন দিচ্ছে পড়ার জন্য। আপনি যখন স্কিলড হবেন, জব করবেন, তখন আপনি আস্তে আস্তে টাকাটা ফেরত দিবেন। এই অপশন কিন্তু আমেরিকাতে আছে। তো ওরা কোনো কারণে হয়তো আমার কথাটা ভালো লাগেনি, বাট ওরা যেটা করছে ওটাই করছে। আচ্ছা আচ্ছা। তো আমি একটা পয়েন্ট আপনাকে একটু বলি, আমিও একটা অড জব করেছি আমার জীবন। মানে আমি একটা সাবওয়ে রেস্টুরেন্টে কাজ করতাম, 11 দিন বা 12 দিন আমার কাজের এক্সপিরিয়েন্স ছিল। ওখানে একটা হিলটনের একটা ম্যানেজার এসেছিল। এটা আমি গল্পটা সবসময় বলি, এটা সবার জন্য কাজে লাগে, প্লিজ। তো উনি আমাকে বলছিল যে আকাশ, হোয়াই ইউ আর ফিলিং শাই টু সার্ভ দ্য ব্রেড, মানে তুমি ব্রেডটা বানাইতে তো লজ্জা পাচ্ছ কেন আমাকে দেখে? আমি পর বললাম দেখো, আমি তো আসলে এখানে একটা ব্যাঙ্গালোর একটা ইউনিভার্সিটি থেকে পাশ করে এসেছি, কিন্তু আমি আসলে এই কাজটা কোনোভাবে অ্যাকসেপ্ট করতে পারি না, করি এখন যেহেতু আমার চলতে হবে। তখন উনি বলছিল যে আকাশ, তোমার কাছে যদি 3 মাসের টাকা থাকে চলার মতো, তুমি তোমার লাইনে একটা জব দেখো। উনি বলছিলেন? হ্যাঁ, উনি বলছে যে এই জবটা তুমি ছেড়ে দাও, কারণ তুমি বাকি জীবন না হলে এখান থেকে কি হবা, এই রেস্টুরেন্টটা সাবওয়েটা তুমি ম্যানেজার হবা ম্যাক্সিমাম, তারপরে কিন্তু কিছু হতে পারবে না। তোমার স্কিল আছে, তুমি জবটা ছাড়ো, তুমি ছেড়ে তোমার লাইনে জব খোঁজো। যদি তোমাকে ফ্রি কাজ করতে হয় তাও তুমি ওই অফিসে ফ্রি কাজ করো, বাট তোমাকে 2-3 মাসের যে টাকা আছে ওইটা দিয়ে তুমি বাসায় থাকো, জব খোঁজো। এখন আমার এই কথাটা মনে পড়ে, তখন কিন্তু আমি ওই জবটা ছেড়ে পত্রিকা ইন্টারভিউ দেওয়া এবং ইন্টারনেট ঘেটে জব খোঁজা, ওইটাই থেকে কিন্তু আমি আজকে আপনার সাথে আপনার মতো একজন বিজ্ঞ লোকের সামনে আমি ইন্টারভিউ দিচ্ছি। সো নাইস। তো ওটা 18 দিন আপনি 17-18 দিন আপনি কাজ করেছিলেন? হ্যাঁ, ওইটাই আমার লাইফের জব। তো আপনার বুঝতে বোধহয় 18 দিন লেগেছে, অনেকে 18 বছরেও বোধহয় হয় না বা ওর ভেতরেই রয়ে যায়, ব্যাপারটা এরকমই। এটার সাথে আমি আরেকটা জিনিস অ্যাড করি, আমি বাংলাদেশে তো ব্রিগেডিয়ার জেনারেল শরীফ আজিজ স্যারের সাথে কাজ করেছি। আমার খুবই গুড এক্সপিরিয়েন্স বলতে পারেন, ব্যাড এক্সপিরিয়েন্স। উনি আমাকে কিছু জিনিস টিপস দিত। উনি প্রেসিডেন্ট এরশাদ স্যারের পিএ ছিলেন, এটা তো জানেন আপনি। তো স্যার আমাকে একটা জিনিস বলতো যে আকাশ, তুমি যদি 8 ঘন্টা কাজ করো, এটা শুধু তোমার লাইফের জন্য হবে। মানে তুমি কোম্পানির জন্য 8 ঘন্টা কাজ করলা, বাসায় আসছো, খাওয়া দাওয়া করছো, ঘুমাইছো, আবার সকালে কাজে গেছো, তো তোমার কাজের পরিধিটা বাড়াও। তো কিভাবে বলছে, তুমি 10 ঘন্টা কোম্পানির জন্য কাজ করো, 2 ঘন্টা তোমার নিজের জন্য কাজ করো, তাহলে কত ঘন্টা হলো? 12 ঘন্টা। তাহলে তুমি 2-3 হাজার টাকা জমাতে পারবে। ওকে, তুমি আরো কাজের পরিধিটা বাড়াও, তুমি 10 ঘন্টা কোম্পানির জন্য কাজ করো, 5 ঘন্টা তোমার নিজের জন্য কাজ করো, তাহলে তুমি এন্টারপ্রেনার হতে পারবে। কখনো 10 ঘন্টা যদি শুধু কোম্পানির কাজ করো, তাহলে তুমি কখনো নিজের জন্য চিন্তা করতে পারবে না। তুমি কোম্পানিতেই থাকো, চাকরির ওখানে আরো 2 ঘন্টা বেশি করে, প্রতিদিন 2 ঘন্টা করে কাজ বেশি করে আসবা, ওই 2 ঘন্টা তোমার নিজের জন্য কাজ করবা। ইন্টারনেট আছে, মোবাইল আছে। তো স্যারের এই কথাটা আমার সবসময় কাজে লাগতো। আমি চেষ্টা করতাম যে আমি কাজের পরেও আরো 1-2 ঘন্টা কাজ করতাম। কখনো কোনো আমি 9টা-5টা অফিস করিনি আমার, মানে অ্যাটলিস্ট আমেরিকান লাইফে।